আলাইকুম। আজকে দারুণ গুরুত্বপূর্ণ একটা কেস স্টাডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই কেস স্টাডিটা দেখানোর আগে আমি আপনাদেরকে কিছু নিউজ দেখাতে চাই। সেটা হচ্ছে, বন্ধ হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেড। স্থায়ীভাবে বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স এর কারখানা। আপনারা দেখতে পাচ্ছেন, বন্ধ হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেড। মে থেকে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কেয়া কসমেটিক্স এর কারখানা। অর্থাৎ 2025 সালের মে থেকে কেয়া কসমেটিক্স এর কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে, এবং এই কারখানা বন্ধ হওয়ার কারণে প্রায় 10,000 মানুষ বেকারত্বে পড়বে। অর্থাৎ তাদের চাকরি হারাবে 10,000 মানুষ। এই যে একটা কারখানায়, এত বড় একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেটার পেছনের রহস্যটা কি, কারণটা কি, আজকের কেস স্টাডিতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। শুরুতে দেখে নিই আসলে কেয়া কসমেটিক্সটা আসলে কি। কেয়া কসমেটিক্সটা কিন্তু আসলে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, কেয়া কসমেটিক্স কিন্তু 1990 সালের দিকে, 90 দশকের দিকে খুবই প্রসিদ্ধ একটা আহ প্রসাধনী পণ্য ছিল। যেমন তাদের কেয়া সাবান ছিল, তারপর হারপিক ছিল, এবং তাদের হচ্ছে ভীম ছিল, আরো অনেক কিছুই ছিল। এই যে কেয়া কসমেটিক্স এর ওয়েবসাইট, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা লাইফ গার্ড নামে লাইফ বয়ের মতো একটা সাবান এনেছিল, কেয়া লাক্স এনেছিল, সেভলন এনেছিল, শ্যাম্পু এনেছিল, তারপর ভীম সাবান এনেছিল, ডিটারজেন্ট পাউডার এনেছিল। এই জিনিসগুলো কেয়া সাবান বা কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেনি। বাংলাদেশে 90 সালের পরে জন্ম নিয়েছে এমন খুবই কম মানুষ আছে 90-এর দশকে যারা ছিল, যে কেয়ার এই প্রোডাক্টগুলো তারা ব্যবহার করেনি। এই যে এত প্রসিদ্ধ একটা প্রোডাক্ট কোম্পানি কেন আসলে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে যে তারা বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, শুরুটা কিন্তু হয়েছিল 1983 সালে। আব্দুল খালেক পাঠানের হাতে এই কেয়া কসমেটিক্স এর জন্ম হয়েছিল 1983 সালে, অর্থাৎ 90-এর দশকে। এবং তারা তাদের যাত্রাটা শুরু করে মূলত প্রসাধনী দিয়ে, ঠিক আছে, যেমন সাবান, শ্যাম্পু, এই সমস্ত জিনিসগুলো দিয়ে তারা তাদের ব্যবসাটা শুরু করে, কেয়া কসমেটিক্স। এবং 1990 সালের দিকে কেয়া কসমেটিক্সের যে বিজ্ঞাপনগুলো হতো, সেই বিজ্ঞাপনগুলো খুবই ইউনিক ছিল তাদের, সেই বিজ্ঞাপনগুলো। এবং সাবানের যে বিজ্ঞাপনগুলো দিত, তখন তো আসলে বিজ্ঞাপন দেওয়ার জন্য এত মাধ্যম ছিল না, এত দিক ছিল না। বিজ্ঞাপন তারা দিত তখন টিভিতে, কিংবা বিজ্ঞাপন দিত পত্রিকায়, বিভিন্ন ম্যাগাজিন শোতে। তখন তাদের প্রচারণা এতটাই সুন্দর এবং আলাদা ছিল অন্য সব কোম্পানি থেকে, এবং সেগুলো তাদের মন কেড়েছিল। এবং এই প্রসাধনী মার্কেটে তখন তারা 15% শেয়ার দখল করেছিল। অর্থাৎ পুরো প্রসাধনী মার্কেট যে বাংলাদেশে আছে, সেটার 15% তারা দখল করেছিল। এবং সেই সময় থেকে নিয়ে জনপ্রিয় একটা ম্যাগাজিন শো ইত্যাদি, যেটা অনেক দিন ধরে চলে আসছে, এবং সেটাকে কিন্তু এই কেয়া কসমেটিক্স স্পন্সর করে আসছে অনেক দিন ধরে। এবং এই স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু কেয়া কসমেটিক্স একটা শক্তিশালী ব্র্যান্ড হিসাবে দাঁড়ায়, একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করতে পারে মূলত ইত্যাদির মাধ্যমে। তাদের শুরুটা দেখতে পাচ্ছি খুবই রঙিন ছিল এবং খুবই পাওয়ারফুল ছিল, এবং মানুষের মনেও কিন্তু তারা জায়গা দখল করে নিয়েছিল। তাহলে এত প্রসিদ্ধ একটা কোম্পানি, যেটা মানুষের মন দখল করেছিল, একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করেছিল, পরবর্তীতে সেটা কিভাবে আসলে তাদের ব্যবসাকে এক্সপেন্ড করে বাড়ায়, এবং সেখানে কি কি ভুল করেছিল যার কারণে আজকের এই অধঃপতন, সেটা আমরা দেখব। যেমন কেয়া, তারা কিন্তু শুরু করেছিল মূলত একটা সাবান দিয়ে, তারা কেয়া বলসো, কেয়া সাবান, কেয়া বল সাবান, এবং এই সাবানটা খুবই প্রসিদ্ধ হয়। এবং পরবর্তীতে তারা সাবানের আর কয়েকটা রং এবং সুগন্ধিও কিন্তু যোগ করে। এর মধ্যে কেয়া লেমন বিউটি স্যুপ, ফেয়ারনেস বিউটি স্যুপ, স্কিন কেয়ার বিউটি স্যুপ, হার্বাল বিউটি স্যুপ, বেবি স্যুপ, বল স্যুপ, তারপর লাইফ গার্ড স্যুপ, বিভিন্ন ধরনের সাবান কিন্তু তার শুরুর দিকে বাজারে লঞ্চ করে। এবং পরবর্তীতে তারা পেট্রোলিয়াম জেলি, লিপ জেল, ডিটারজেন্ট পাউডার, শেভিং ক্রিম, শ্যাম্পু ইত্যাদিও কিন্তু তারা উৎপাদন শুরু করে। শুরুর দিকে তাদের অ্যাপ্রোচটা ছিল খুবই সঠিক এবং খুবই আধুনিক। শুরুর দিকে তারা যেই অ্যাপ্রোচটা নিয়েছিল মার্কেটিং এ, এবং তাদের ক্যাটাগরি করার ক্ষেত্রে, বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বৈচিত্র্য আনার ক্ষেত্রে। এবং আমরা যদি দেখি পরবর্তীতে তারা কিন্তু ব্যবসাটা বিভিন্ন দিকে তারা এক্সপ্যান্ড করেছে। যেমন বর্তমানে
কেয়া কসমেটিক্স আছে, কেয়া কসমেটিক্স বন্ধ হয়ে যাচ্ছে, এই যে নিউজগুলো হচ্ছে, তার মানে হচ্ছে পুরো কোম্পানিটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না, তাদের কোম্পানির একটা অংশ বন্ধ হয়ে যাচ্ছে। সেটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের কোম্পানির মোট 4টা দিক আছে। একটা হচ্ছে কেয়া কসমেটিক্স, এটা সম্পূর্ণটাই চালু থাকবে। কেয়া ডিটারজেন্ট, অর্থাৎ ডিটারজেন্ট যে পাউডার আছে সেটাও চালু থাকবে। কেয়া সোপ, কেয়ার নামে যে সাবানটা আছে সেটাও চালু থাকবে। তবে কেয়া কসমেটিক্স পরবর্তীতে তারা গার্মেন্টসেও প্রবেশ করে, সেই গার্মেন্টসের সেক্টরটাকে তারা বন্ধ করে দিচ্ছে বর্তমানে, যেটার কথা আপনারা নিউজে পড়েছেন। এই গার্মেন্টস সেক্টরটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই গার্মেন্টস সেক্টর বন্ধ হওয়ার কারণে 10,000 মানুষ তারা বেকারত্বের মধ্যে পড়বে। এখন কথা হচ্ছে, কেয়ার গার্মেন্টসটা তো বন্ধ হয়ে যাচ্ছে, কেয়ার যে কসমেটিক্স আইটেম যেগুলো আছে সেগুলোও কিন্তু এখন খুব বেশি একটা প্রসিদ্ধ না, অনেকে এখন কেয়ার ব্যবহার করে না, এবং বর্তমানে মার্কেট খুবই কমে আসছে, অর্থাৎ 15% যেটা ছিল সেটা থেকে কমে তাদের মার্কেট শেয়ার অনেক কমে আসছে, প্রায় 5-এরও নিচে অনেক চলে আসছে। সো এই যে তাদের অধঃপতন কেন হলো, প্রসাধনীতে এত পাওয়ারফুল ভাবে তারা ইন করলো মার্কেটে, কিন্তু সেই প্রসাধনীতে তারা পাওয়ারফুল ভাবে থাকতে পারলো না, পরবর্তীতে যেটাতে তারা এক্সপান্ড করলো ব্যবসাকে সেটাতেও থাকতে পারলো না। বাট হোয়াই, কেন, সেটাই আমি একটু দেখাচ্ছি। এই যে আপনারা পুরা বিষয়টা আপনারা একটু দেখতে পাচ্ছেন, একটু বড় করে দিই। এখানে মূলত কেয়া কসমেটিক্স এর এই যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রসাধনী মূলত তাদের মূল বিজনেস ছিল কিন্তু প্রসাধনী, সাবান বলেন, তারপরে হচ্ছে শ্যাম্পু বলেন, ডিটারজেন্ট পাউডার বলেন, তাদের মূল বিজনেসটাই শুরু হয়েছিল প্রসাধনী দিয়ে। ঠিক আছে, প্রসাধনী দিয়ে তার মূল বিজনেসটা শুরু হয়েছিল, কিন্তু প্রসাধনীতে তারা শক্তভাবে মার্কেট দখল করার আগে, এবং এই মার্কেটের শেয়ার 15% পর্যন্ত বেড়েছিল, কিন্তু একটা মার্কেট 15% শেয়ার দিয়ে তো হয় না, আরো অনেক বাড়াতে হয় যারা কোম্পানি আছে। সো তারা তাদের এই মার্কেটটাকে আরো বড় করার পরিবর্তে, আরো শক্তিশালী, আরো স্ট্রং করার পরিবর্তে তারা কিন্তু এই প্রসাধনী থেকে গার্মেন্টস ব্যবসায় চলে যায়। ঠিক আছে, তারা গার্মেন্টস ব্যবসায় চলে যায়, অর্থাৎ এই প্রসাধনী যে মার্কেটটা আছে এটাকে তারা শেষ করার আগে, শক্ত করার আগে তারা গার্মেন্টস ব্যবসায় চলে যায়। ঠিক আছে, তারা গার্মেন্টস ব্যবসায় চলে যায়, এই যে গার্মেন্টস ব্যবসায় চলে যায়, এবং গার্মেন্টস ব্যবসায় যখন তারা যায় তখন তাদের পুরো যে মনোযোগটা আছে সেটা প্রসাধনী থেকে সরিয়ে তারা পুরাটাই গার্মেন্টস ব্যবসার মধ্যে চলে আসে। যেমন তারা গার্মেন্টস ব্যবসা করতে গিয়ে অনেক ঋণ নেয়, ব্যাংক থেকে অনেক ঋণ গ্রহণ করে, অল্প সময়ের মধ্যে অনেকগুলো কারখানা তারা, বেশ কয়েকটি কারখানা তারা তৈরি করে ফেলে। বাট দিন শেষে তাদের যে এত অ্যাগ্রেসিভ ভাবে এই মার্কেটটা দখল করার ইচ্ছে ছিল, 2000 সালের দিকে গার্মেন্টস ব্যবসা বাংলাদেশে খুবই বড় হচ্ছিল, বিকাশ ঘটছিল, তখনকার সময়ের কথা, তারা অনেক ঋণ নেয় ব্যাংক থেকে এবং কয়েকটা কারখানাও পর্যন্ত খুলে ফেলে। তবে তারপরে তারা কিন্তু এই গার্মেন্ট ব্যবসাটা শুরু থেকে ততটা ভালো করতে পারেনি। 2010 সালের দিকে এই কেয়া কসমেটিক্স এর যে গার্মেন্টস বিষয়টা আছে, তখন তুলার দাম অনেক ওঠানামা করছিল, তখন তারা তুলা অনেক বেশি দামে কিনে ফেলেছিল, যার কারণে পরবর্তীতে এই প্রজেক্টটাতে তারা কিন্তু একদমই লাভ করতে পারেনি, বরং লস করে, যেহেতু তুলাটা সাধারণ মার্কেটের তুলনায় আর অনেক কম দামে তারা বিক্রি কিনেছিল। সো এখান থেকে তৈরিকৃত জিনিস থেকে তারা অতটা লাভ করতে পারেনি। তারপর 2010 এবং 11 সালের দিকে কোম্পানির প্রায় 500 কোটি টাকার একটা রপ্তানির আদেশ বাতিল করে দেয় বাংলাদেশ সরকার, বাতিল হয়ে যায়, বা যেভাবেই হোক বাতিল হয়ে যায়। 2010 এবং 11 সালে 500 কোটি টাকার একটা রপ্তানি তারা আটকে দেওয়া হয় এবং সেটা বাতিল হয়ে যায়। সো এখানেও তারা বিশাল অঙ্কের একটা অঙ্ক কিন্তু লস করে। সো গার্মেন্টস ব্যবসা কিন্তু তারা শুরু করে প্রসাধনী থেকে, গার্মেন্টস ব্যবসার দিকে যায়, বাট গার্মেন্টস ব্যবসাটা অনেক চেষ্টা দেয়, কিন্তু অনেক চেষ্টা করে এই গার্মেন্ট ব্যবসার মধ্যে কিন্তু তারা ভালো করতে পারে নাই। কিন্তু এই যে তারা প্রসাধনী থেকে গার্মেন্টস ব্যবসায় এসেছে, তারা কিন্তু প্রসাধনীর যে দিকটা আছে সেখানে বেশ কিছু ভুল করে এবং সেটাতে গুরুত্ব দেওয়াটা অনেকাংশেই কমিয়ে দেয়, যার কারণে দেখা যায় গার্মেন্ট ব্যবসাটা তো ভালো হচ্ছিলই না,
তাদের প্রসাধনী ব্যবসাটাও কিন্তু খুব ভালো হচ্ছিল না, যেহেতু সেখানে তারা মার্কেট অনুযায়ী পদক্ষেপ নিচ্ছিল না। সেটা যদি আমি দেখাই, যে প্রসাধনী ব্যবসা থেকে তারা গার্মেন্টস ব্যবসায় গিয়েছে, সেখানে অনেক ঋণ করেছে, অনেক কারখানা করেছে, বাট তারা বিভিন্ন জায়গায় একের পর এক ধরা খেয়েছে, যার কারণে তারা গার্মেন্টস ব্যবসাটা ভালো করতে পারেনি। এবং শুধু এতটুকুই না, তারপরে মালিক পক্ষ এবং যারা মালিক পক্ষ আছে তাদেরও কিছু অর্থনৈতিক দুর্নীতি ছিল, যার কারণে ব্যাংকের অনেক ঋণ খেলাপি তারা হয়ে যায়, এবং ব্যাংকের এই যে ঋণগুলো নিয়েছিল ঋণগুলো তারা পরিশোধ করতে পারে না। এবং 2019 সালের দিকে বাংলাদেশে যেই প্রখ্যাত 10টা ঋণ খেলাপি প্রতিষ্ঠান ছিল তার মধ্যে একটা ছিল কেয়া কসমেটিক্স। সো তারা ঋণ কিন্তু কখনোই শেষ করতে পারেনি। সামনের স্লাইডে আমি সেটা দেখাবো যে তাদের ঋণটা কত বেড়েছে, তাদের মূলধন কত, এবং তাদের মূলধনের পরে তাদের ঋণ কত। তো যে আলোচনায় আমরা যাচ্ছিলাম, তার প্রসাধনী ব্যবসা থেকে গার্মেন্টস ব্যবসার দিকে গিয়েছে, সেখানে ভালো করতে পারেনি, এবং প্রসাধনী ব্যবসাতেও কিন্তু মনোযোগ দেয়নি। প্রসাধনী ব্যবসাতে বেশ কয়েকটা তারা মারাত্মক ভুল করে। যে প্রথম যে ভুলটা করে তারা প্রসাধনী ব্যবসা থেকে, সেটাই কিন্তু হচ্ছে এই প্রসাধনী মার্কেটটাকে শক্ত করার আগেই তারা গার্মেন্টস ব্যবসায় চলে যায়। ফলে তারা কিন্তু তাদের কেন্দ্র বিন্দু থেকে সরে আসে। তাদের শুরুটা হয়েছিল কিন্তু প্রসাধনী দিয়ে, কিন্তু সেটাতে তারা স্ট্রং না করে অন্য একটা বিজনেসে গিয়েছে, যার কারণে কিন্তু তারা কেন্দ্রবিন্দু থেকে সরে আসছে। এটা ছিল তাদের প্রথম মারাত্মক একটা ভুল ডিসিশন বলতে পারেন, ভুল ডিসিশন। দ্বিতীয় হচ্ছে, তারা যখন প্রসাধনী থেকে গার্মেন্ট ব্যবসায় গিয়েছে, সেখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করছিল এবং সেখানেই আসলে তাদের সব মনোযোগটা দিয়েছিল, যেহেতু বাংলাদেশে গার্মেন্টস ব্যবসাটা খুবই তখন বিকাশ ঘটছিল। তারা ভাবছিল যে সেখানে তারা অনেক টাকা সেখান থেকে আর্ন করবে, বাট সেটা কিন্তু হয়নি। তারা কেন্দ্রবিন্দু থেকে সরে আসে, তা গার্মেন্টসে চলে যায়। দ্বিতীয় যে ভুলটা ছিল, তাদের যে ভুল পদক্ষেপটা ছিল, সেটা ছিল তারা ক্যাটাগরিতে বৈচিত্র্যতার অভাব ছিল। অর্থাৎ এই যে কেয়া কসমেটিক্স আপনারা দেখে থাকবেন, কেয়া কসমেটিক্স এর পরে কিন্তু অনেক কোম্পানি বাজারে এসছে প্রসাধনী, ঠিক আছে। তারা প্রত্যেকেই তাদের প্রোডাক্টকে বিভিন্নভাবে ক্যাটাগরি করেছে। তারা শ্যাম্পু পুরুষের জন্য এনেছে, যেমন সানসিল্কের কথাই ধরেন, তারা পুরুষের জন্য সানসিল্ক এনেছে, সানসিল্ক মেন, এবং তারা কিন্তু মহিলাদের জন্য এনেছে সানসিল্ক ওমেন। তেমনি ডাভ যে কোম্পানিটা আছে, সেটাও কিন্তু ডাভ মেন, ডাভ ফর ওমেন। সো প্রত্যেকটা প্রসাধনী কোম্পানি কিন্তু বিভিন্নভাবে ক্যাটাগরি করেছে, ব্রণের জন্য আলাদা, তারপর এক এক সমস্যার জন্য এক একটা ক্যাটাগরি করেছে, লিঙ্গ হিসাবে তারা ক্যাটাগরি করেছে বিভিন্ন কসমেটিক যে কোম্পানিগুলো আছে। এই জন্য বিজনেসে ক্যাটাগরি করাটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময়। আধুনিক মার্কেট অনুযায়ী কিন্তু ক্যাটাগরি করাটা দরকার ছিল, বাট কেয়া কিন্তু এই ক্যাটাগরিটা করেনি। লিঙ্গভিত্তিক যে ক্যাটাগরিটা আছে সেটা কিন্তু কেয়া করতে পারেনি, সেদিকে মনোযোগ দেয়নি। সো তারা যেহেতু একই ধরনের প্রোডাক্ট বানাচ্ছিল এবং সেটাতে ভালো মনোযোগ দিচ্ছিল না, সো তাদের ক্যাটাগরিতে একটা বৈচিত্র্যতার অভাব আসছে, যেটা তাদের কম্পিটিটর অন্যান্য প্রসাধনী কোম্পানি কিন্তু সেই ক্যাটাগরিটা করে ফেলেছে বিভিন্নভাবে, যার কারণে অন্যান্য কোম্পানি মানুষের কাছে বেশি গুরুত্ব পেয়েছে, কেয়া কিন্তু আস্তে আস্তে গুরুত্ব কমে গেছে। তাদের তৃতীয় নম্বর যে ভুলটা ছিল, সেটা ছিল বিজ্ঞাপন, বিপণন এবং বিজ্ঞাপন কম। অর্থাৎ তারা যখন প্রসাধনী থেকে গার্মেন্ট ব্যবসায় মুভ করে, গার্মেন্টস ব্যবসার প্রতি গুরুত্ব বেশি দেয়, তখন তারা তাদের যে প্রসাধনী ব্যবসার যে মার্কেটিংটা ছিল 90-এর দশকে, তাদের যে একদম জমকালো একটা মার্কেটিং ছিল, সেটাকে তারা দূরে সরে আছে। তারা কেবল পরবর্তীতে কিন্তু একটা সময় যখন টিভি ছিল, আগে একটা সময় ছিল শুধু পত্রিকা বিজ্ঞাপন দেওয়া যেত, পরবর্তী এসেছে টিভি, তারপরে রেডিও, তারপরে কিন্তু আর অনেক ডিজিটাল মাধ্যম চলে আসছে বিজ্ঞাপন দেওয়ার। সো অন্যান্য প্রসাধনী কোম্পানিগুলো কিন্তু ডে বাই ডে যত আধুনিক হয়েছে, তারা মার্কেটিং এর প্রক্রিয়াটাও তত আধুনিক করেছে। বাট কেয়া কোম্পানি কিন্তু এত আধুনিক হয়নি। তারা মার্কেটিং বিজ্ঞাপন অনেক কমিয়ে দিয়েছে। দেন হচ্ছে তারা কেবল ইত্যাদিতেই স্পন্সর করেছে, ম্যাগাজিন, একটা শো, ইত্যাদিতেই তারা স্পন্সর করেছে। বাট অন্যান্য যত মাধ্যমগুলো আছে, গুগল অ্যাডস, আরো বিভিন্ন মাধ্যম আছে, টিভি, পত্রিকা, মিডিয়া, অর্থাৎ যত 360 অ্যাঙ্গেলে যত মার্কেটিং করা যায় সবগুলো কিন্তু তারা করেনি কেয়া কসমেটিক্স, যার কারণে তারা বলে না চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, মানে সেটাই ঘটেছে তাদের ক্ষেত্রে।
এটা ছিল মূলত তাদের 3 নম্বর। চতুর্থ নম্বর তাদের যে আরেকটা তাদের লেগ বা কমতি বলা যায়, সেটা হচ্ছে যে তারা তাদের মধ্যস্থতাকারীদের উপর অনেক বেশি নির্ভর করেছে। তাদের যে সাপ্লাই চেইন আছে সেটা প্রথমে পাইকারি, ডিলার, এইভাবে যেতে যেতে বিভিন্নভাবে কিন্তু তারা মধ্যস্থতাকারীদের উপরে নির্ভর করেছে, যার কারণে দেখা গেছে যে যারা একদম দোকান আছে, খুচরা পর্যায়ে ক্রেতা আছে, তারা এই জিনিসগুলো পাইতে অনেক দেরি হইতো। সো তারা যদি নিজেরা যদি অনেক মধ্যস্থতাকারী না করে, বর্তমানে যেহেতু এটাকে আরেকটু সহজ করা যায় সেটা করতো, তাহলেও কিন্তু যারা পাইকারি ক্রেতা আছে, দোকানের ক্রেতা আছে, তারা এই জিনিসটা নিতে আগ্রহী হতো। পঞ্চম নাম্বার যে তাদের কমতিটা, সেটা হচ্ছে যে তারা শেয়ার মার্কেটে কিন্তু কেয়া কসমেটিক্স পরবর্তীতে ঢুকেছিল এবং এবং শেয়ার মার্কেটেও তারা ভালো করতে পারেনি, সেখানেও অনেক গরমিল দেখা গেছে। এবং বলা হচ্ছে যে 2010 সালের পরে, আমি পরবর্তী স্লাইডে সেটা দেখাবো, যে শেয়ার মার্কেটে তাদের উপরে যারা বিনিয়োগ করেছে তাদের কাউকে তারা খুব বেশি একটা লাভ্যাংশ দেয়, সর্বোচ্চ 1% লাভ্যাংশ দিয়েছে, এর বেশি তার লাভ্যাংশ দেয়নি। এবং বর্তমানে এমন অবস্থা হয়েছে তাদের শেয়ার মার্কেটের, এবং মানে জানি না যে শেয়ারের আসলে দামটা কত। যারা আছে মার্কেটে, দেখা যাচ্ছে যে তারা হিসাব প্রকাশ করতেছে না কয়েক বছর ধরে, তার অর্থনৈতিক যে হিসাব প্রতি বছর প্রকাশ করতে হয় সেটাও কিন্তু প্রকাশ করতে পারছে না। সো আমরা যদি একটু সামারাইজ করি, প্রসাধনী মার্কেটে ছিল তাদের মূল, কিন্তু এখানে স্ট্রং ভাবে তারা রাজত্ব করার আগেই কিন্তু তারা গার্মেন্টস ব্যবসায় চলে যায়, সেখানে অনেকগুলো সমস্যা, তার অনেক ঋণ নেয়, কয়েকটি কারখানা করে এবং কয়েক জায়গায় ধরা খায়। সেই হিসাবে গার্মেন্টসে মনোযোগ দিতে গিয়ে তারা প্রসাধনী ব্যবসায় বেশ কয়েকটা ভুল করে ফেলে। তারা তাদের মূল ফোকাস থেকে সরে আসে, তারপরে বিজ্ঞাপন অনেকটা আধুনিকায়ন করে না, ঠিক আছে, আধুনিক বিজ্ঞাপন তারা করে না। তারপরে তাদের ক্যাটাগরিতে তারা মনোযোগ দেয় না, হ্যাঁ, মধ্যস্থকারীদের উপর অনেক বেশি নির্ভর করে, এবং তারা শেয়ার মার্কেটেও তেমন একটা ভালো করতে পারে না। সো সবকিছু মিলিয়ে কিন্তু সব দিক দিয়েই তারা এই লসটা করেছে। তারপর যদি আমরা যাই যে তারপরের যে আমাদের স্লাইডটা, সেটা হচ্ছে যে আসলে এর মাধ্যমে ক্ষতিটা হয়েছে কি, ঠিক আছে, ক্ষতিটা হয়েছে কি। এই যে তারা একটু আগে আমরা দেখছিলাম প্রসাধনী থেকে গার্মেন্টসে মন দিয়েছে, প্রসাধনীতে তারা কিন্তু মন দেয়নি। এই কারণে ক্ষতিটা হয়েছে কি, ক্ষতিটা হয়েছে 2012-13 অর্থ বছরে তাদের স্থানীয় বিক্রি ছিল 260 কোটি, কিন্তু 2016 এবং 17-র দিকে সেটা এসে পড়েছে মাত্র 140 কোটি। অর্থাৎ তাদের সেল কিন্তু অর্ধেক কমে গেছে মাত্র 2-3 বছরে। তারপরে তো আরো অনেক কমেছে। 2019 থেকে 2019-20 অর্থ বছর, 2019 এবং 20 অর্থ বছরে তারা মাত্র জনপ্রতি 1% লাভ্যাংশ শেয়ার দিয়েছে, যেটা একটু আগে বলেছিলাম। এবং 2021 এবং 22 সালে তারা তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশই করতে পারেনি। কেয়া কসমেটিক্স এর মালিকের নামে অর্থনৈতিক অনেকগুলো মামলা পড়েছে দুদক থেকে। 2023 সালে, 2017 সালে, অর্থাৎ কেয়া কসমেটিক্স এর মালিক, তাদের যে মালিকানা ছিল সেটা ছিল 63% 2017 সালে, কিন্তু সেটা কমতে 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 2023 সালে এসে সেটা 46% এসে ঠেকেছে। হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু তারা অনেক তাদের গার্মেন্টস সেক্টরটা বন্ধ করে দিচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ক্ষতি কিন্তু আসলে তাদের হয়েছে। আস্তে 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 তারা এই মার্কেটটা হারিয়েছে। 2020 সালে আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মূলধন ছিল, এখানে এই জিনিসটা আমি বলতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। 2020 সালে আর্থিক প্রতিবেদন অনুসারে এই কেয়া কোম্পানিটির আর্থিক মূলধন ছিল 1,102,32,00,000 টাকা, কিন্তু এই কোম্পানিটির বর্তমান ঋণ আছে 1,872,98,30,00,000 টাকা। অর্থাৎ তাদের যেই মূলধন আছে, কেয়া কোম্পানির যে মূলধন আছে, বর্তমানে ঋণ বাড়তে 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 মূলধনেরও দ্বিগুণ হয়ে গেছে তাদের এই ঋণটা। সো এই কারণেও কিন্তু তারা অনেক বেশি ভোগান্তি করছে। যেহেতু তারা এত ভোগান্তি করছে, তাদের ঋণ দিতে পারছে না, বারবার ঋণ খেলাপি করছে, তাদের মূলধনের দ্বিগুণ হয়ে গেছে ঋণ, এই জন্য ব্যাংক তাদের গার্মেন্টস সেক্টর যেটা আছে সেটাকে সহায়তা করছে না।
এর কারণে কিন্তু কেয়া কসমেটিক্স এর যে গার্মেন্টস সেক্টরটা আছে সেটা বন্ধ হয়ে গেছে। আপনি বিভিন্ন নিউজগুলো পড়লে দেখবেন যে তাদের বন্ধ হবার কারণ একটাই, তারা বলছে ব্যাংক তাদেরকে অসহযোগিতা করছে। অসহযোগিতা করবে নাই কেন? কারণ তাদের ঋণ বাড়তে বাড়তে কিন্তু তার মূলধনের দ্বিগুণ হয়ে গেছে, তারা ঋণ খেলাপি হচ্ছে, তারা সেটা পরিশোধ করতে পারছে না। সো এসব কারণেই আসলে কেয়া কসমেটিক্স এর একটা ধাক্কা এসেছে। এবং এই যে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে কারখানাগুলোতে প্রায় 10,000 কর্মী ছিল, যারা আসলে এই কারখানাটা বন্ধ হয়ে গেলে তারা কর্মহীন হয়ে পড়বে। আবার এই 10,000-এর মধ্যে প্রায় 1,000-ই ছিল কিন্তু প্রতিবন্ধী, হয়তো শুনতে পায় না, হয়তো কথা বলতে পারে না, এমন প্রতিবন্ধী, এবং যার অনেক দিন ধরে কাজ করে আসার কারণে অনেকটা বৃদ্ধ হয়ে গেছে। সো তাদের পক্ষে নতুন কাজ করাটা আসলে অনেকটাই কঠিন হয়ে পড়বে। সো এই 10,000 মানুষ কিন্তু বিপদে পড়বে। 10,000 একসঙ্গে, অর্থাৎ জানুয়ারির 25 সালে, এই 25 সালের মে মাসে 10,000 মানুষ একসাথে তাদের চাকরি হারাবে। সো এই 10,000 মানুষ যদি একসাথে চাকরি হারায়, তারা যাবে কোথায়? তারা চাকরিটা পাবে কোথায়? অনেকে তো চাকরি বিভিন্ন জায়গায় পাবে না, সবাই তো আর সব জায়গায় চাকরি পাবে না। সো এই 10,000-এর মধ্যে 2,000-ও চাকরি পায়, 8,000 কিন্তু চাকরি পাবে না। সো সমাজের মধ্যে কিন্তু এটা বেশ একটা প্রভাব পড়বে। আজকের এই কেস স্টাডিটা দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা, এবং আমি ব্যক্তিগতভাবে আসলে এটা থেকে শিখছি যে আসলে মার্কেটিং একটা সময় হয়তো আমরা খুব ভালোভাবে করি, এক সময় মার্কেটিং করি মানে যে এটা সারা জনম আমার চলবে, বিষয়টা তেমন না। মার্কেটিং এর ধারণাটা, ক্যাটাগরি, বিজনেস, এই জিনিসটা ফোকাস দিয়ে অল টাইম আপনাকে বারবার চেঞ্জ করতে হবে। যখন যেই যোগ আসে সেই যোগ, ফ্রেন্ড, সবগুলো মাথায় রেখেই কিন্তু আপনাকে আপনার বিজনেসের পরিবর্তনটা করতে হবে। যদি সেই পরিবর্তনটা না করা যায়, তখনই কিন্তু আসলে অগ্রগতিটা থেমে যায়, গ্রোথ থেমে যায়। সো আপনি যদি আপনার বিজনেসে অগ্রগতি চান, আপনি যদি আপনার বিজনেসের উন্নতি চান, অবশ্যই আপনাকে চারদিকে চোখ খোলা রাখতে হবে, কখন কি পরিবর্তন আসতেছে, মার্কেটিং এ কখন আপনাকে কোন জিনিসটা খাটাতে হবে, কোথায় খরচ করতে হবে, কোথায় আপনাকে বন্ধ করতে হবে খরচ, সেই জিনিসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। কেয়া কসমেটিক্স 90 সালের একটা আবেগের জায়গা দখল করা ছিল সবার। তাদের কসমেটিক্স যেই ক্যাটাগরিটা আছে সেটাও কতদিন টিকে থাকে সেটা আসলে দেখার বিষয়। গার্মেন্টস তো বন্ধ হয়ে গেল, যেই গার্মেন্টসের পেছনে পড়ে কেয়া কসমেটিক্স তাদের প্রসাধনীর দিকটাকেই গুরুত্ব দেয় নাই, সেই গার্মেন্টসটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সো যেটার প্রতি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, যেটা বেশি গুরুত্ব দেয়নি তার সেটা কতটুকু তাদেরকে টিকিয়ে রাখে সেটা হচ্ছে এখন দেখার বিষয়। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।